জয়েন করতে বলা আছে, এভাবে জয়েন না করলে ওয়েটিং রুমে পাঠায় দেবো কিছুক্ষণ পরে। ম্যাক্সিমামই আইডির প্যাটার্ন ঠিক নাই। আইডি যেভাবে লিখতে বলছে সেভাবে লিখবো। বোঝা গেছে আমার কথা? কেউ ঠিক করো না কেন? আইডি 46 ওয়েটিং রুমে থাকো। তারপরে সৈয়দ আসিফ সানি, তুমি ওয়েটিং রুমে। জাহিদুল ইসলাম ওয়েটিং রুমে। জান্নাতুল ফেরদৌস প্রীতি, তুমি ওয়েটিং রুমে থাকো। কিছুক্ষণ পর পরে দেখবা অনেক ওয়েটিং রুমে। এটার কারণ হচ্ছে নাম আইডি ঠিকভাবে ইয়ে করে নাই, তো আমি কিছুক্ষণ পর পর ওয়েটিং রুমে পাঠিয়ে দেবো আর কি। স্লাইড দেখা যাচ্ছে? স্যার। কি বললো বুঝিনি। জি স্যার, দেখা যাচ্ছে স্লাইড। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো আমিও জানি, কিন্তু তোমরা তো কথা বলতেছো না, এর জন্য কথা বলা নিতে হচ্ছে আর কি। তো তোমাদের টেক্সট বই দেওয়া হয়েছিল? টেক্সট বই রেফারেন্স দেওয়া হয়েছে? না স্যার, টেক্সট বই নাম টাম দেওয়া হয়? টেক্সট বই দেওয়া হয়েছে স্যার। কিন্তু নাম না বললা কেন তাহলে? না বললা কেন? টেক্সট বইয়ের নাম কি? তোমাদের বইয়ের নাম কি? স্যার, ডিসিশন সাপোর্ট সিস্টেম। বইয়ের নাম দিত না তো। Analytics, data science, and artificial intelligence systems for decision support. রাইটারের নাম কি? কি রাইটারের নাম বলছিলাম? Ramesh, Sharda, Darson, Dillon, and Ephraim এত Turban. কিছু তো বলি নাই, আমি বলছি শুধু টারবান। Turbaনের বই। টারবানের ডিসিশন সাপোর্ট সিস্টেম। তো টেক্সট বইটা দেওয়া হয়েছে, বই থেকে তোমাদের পড়ানো হবে। সো চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এটা বিজনেস ইন্টেলিজেন্স, অ্যানালাইটিক্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার।
চ্যাপ্টার, যেখানে তোমরা এগুলোর ওভারভিউ জানতে পারবা। তো বর্তমানে মানে শুরুটা করা হচ্ছে এভাবে, বইয়ের ইন্ট্রোডাকশনটা শুরু করা হচ্ছে তোমার বিজনেস। হ্যাঁ, বিজনেসটা কি? হোয়াট ইজ বিজনেস? বিজনেসের কাজ কি? হোয়াট ইজ বিজনেস? বিজনেস হচ্ছে মেইনলি কি করে? প্রোডাক্টস এন্ড সার্ভিস সেলস এন্ড বাই করে। সেলস এন্ড বাই করে কিসের জন্য? তো প্রফিট আর্ন করার জন্য। সো এই ধরনের কাজ যারা করবে তাদেরকে কি বলা হবে? বিজনেস বলা হবে। এবং বিজনেস একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করে না? এবং সেই এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্ট কাকে বলে? হোয়াট ইজ এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্ট হচ্ছে সারাউন্ডিং এরিয়া, বিজনেসের আশেপাশের যে এরিয়া সেটাকে বলা হবে বিজনেস এনভায়রনমেন্ট। তো বিজনেস এনভায়রনমেন্ট কি তোমার ফিক্স থাকে? এনভায়রনমেন্ট মানে তো হচ্ছে জিনিসটা চেঞ্জ হবে, তাই না? এনভায়রনমেন্ট মানে হচ্ছে জিনিসটা চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে। তো বিজনেস এনভায়রনমেন্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এবং কমপ্লেক্স হচ্ছে, চেঞ্জ হচ্ছে এবং কমপ্লেক্স হচ্ছে। এখন তো অর্গানাইজেশন মানে কোনো কিছু চেঞ্জ হলে তো জিনিসটা একটা প্রেশার ক্রিয়েটিং সিচুয়েশন তৈরি করে, তাই না? কোনো কিছু চেঞ্জেসই একটা প্রেশার।
প্রবলেমের কয়েকটা সলিউশন বের করবা। দেন ওগুলো ইভালুয়েট করবা, পসিবল সলিউশন গুলো। দেন সলিউশন গুলো কম্পেয়ার করে একটা চয়েস করে সেটা তুমি প্রবলেমে কি করবা, প্রবলেমের ক্ষেত্রে রেকমেন্ড করবা। এখানে আরেকটা ডিসিশন মেকিং প্রসেস বলা আছে, এটা একটু ডিটেলড। যেমন তোমার হচ্ছে ডিসিশন কি নিবা সেটা তোমাকে দেখতে হবে, ইনফরমেশন কালেক্ট করবা। ডিসিশন নেওয়ার জন্য তোমার কি কি ইনফরমেশন লাগবে, দেন তুমি সলিউশন কি করবা, আইডেন্টিফাই করবা। তারপরে প্রত্যেকটা সলিউশনের সুবিধা অসুবিধা দেখবা, বেস্ট সলিউশনটা সিলেক্ট করবা এবং ডিসিশনটা নিবা। এবং তোমার ডিসিশনের কি করতে হবে, ডিসিশনের ইম্প্যাক্টটা তোমাকে দেখতে হবে। যেমন ধরো তুমি একটা ডিসিশন নিতে চাচ্ছ, তোমার কাছে 5 ইয়ার্স এর ডেটা আছে। কি কি ডেটা আছে? ফিক্স কস্ট ডেটা আছে, প্রোডাকশন ইউনিট আছে এবং 5 ইয়ার্স এর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডেটা আছে। এখন তুমি চাচ্ছ যে তুমি মিনিমাম টোটাল কস্ট 5 ইয়ার্স এর মধ্যে কোনটা, এটা একটা ডিসিশন নিতে চাচ্ছ। মিনিমাম টোটাল কস্ট কোনটা সেটা তুমি ডিসিশন নিতে চাচ্ছ। এখন তুমি ধরো তুমি এখন তোমাকে যদি বললাম ধরো প্রোডাকশন ইউনিট হচ্ছে 1 ইয়ারের 1,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে $5, ফিক্স কস্ট হচ্ছে তোমার কত, 10,000। তাহলে কত হয় টোটাল কস্ট? একটা ইয়ারে টোটাল কস্ট কত হবে? 5 × 10, তাহলে কত হয়? 50,000 আর 10,000 যোগ করলে কত হয়? 60,000। তো তুমি কি করতে পারতেছো? 60,000 তুমি কি করতে পারতেছো? 1 বছরের ডেটা বের করতে পারতেছো। তুমি প্রথমে ডিসিশন নিলা কি বের করবা এবং ডিসিশনটার একটা মডেলের মাধ্যমে সেটাকে তুমি ইয়ে করলা। তারপরে তুমি কি করলা, ডেটাগুলো নিয়ে সলিউশন বের করলা। দেন 5 ইয়ার্স টোটাল কস্ট তুমি হচ্ছে কি করলা, কম্পেয়ার করে দেখলা যে এটা হচ্ছে টোটাল কস্ট এই ইয়ারে কম। তো তুমি কি করতে পারলা, এরকম একটা মডেলের মাধ্যমে তুমি একটা ডিসিশন নিতে পারলা। টোটাল কস্ট হচ্ছে কোনটা মিনিমাম হবে। ঠিক আছে? তো এরকম দেখবো যে বিভিন্ন মডেল আছে, যে মডেলগুলোর মাধ্যমে বিভিন্ন মডেল আমরা দেখবো সামনে, যেগুলোর মাধ্যমে কিভাবে একটা ডিসিশন নেওয়া যায়। হ্যাঁ, এই প্রসেসটা ফলো করে কিভাবে একটা ডিসিশন নেওয়া যায় আমরা দেখবো আর কি। এটা একটা টোটাল কস্টের ফর্মুলা। দেখবে তোমাদের একটা কাজ আছে, কাজটাতে তোমাদের এই কোয়েশ্চেনটা কাজে লাগবে, মনে রেখো। এখন আসো ডিসিশন মেকিং প্রসেস যেটা দেখলা সেটাতে কি ধরনের ফ্যাক্টর ইম্প্যাক্ট মানে ইনফ্লুয়েন্স করতে পারে। বিভিন্ন ধরনের ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতে পারে তোমার। যেমন তোমার টেকনোলজিক্যাল ফ্যাক্টর, ইন্টারনেট, ইনফরমেশন সিস্টেম, গ্লোবালাইজেশন। ঠিক আছে? তো টেকনোলজিক্যাল ফ্যাক্টর কি হতে পারে? নতুন সিস্টেম আসছে, তুমি নতুন সিস্টেমে সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারতেছো কিনা। ঠিক আছে? আর প্রবলেম যেটা হয়, ইভালুয়েশনটা তোমার জন্য কঠিন হয়ে যায়। এই ফ্যাক্টর গুলোর কারণে তুমি যখন অল্টারনেটিভ সলিউশন ইভালুয়েট করবা তখন তোমার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তারপরে গভর্নমেন্টাল রেগুলেশন চেঞ্জ হচ্ছে। সো পলিটিক্যাল ভেরিয়েশন তোমরা দেখতেছো। তো পলিটিক্যাল ভেরিয়েশনের কারণে ডিসিশন মেকিং কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। ঠিক আছে? ইকোনমিক ফ্যাক্টর, হ্যাঁ ইকোনমিক ফ্যাক্টর গুলো ইয়ে করতেছে, তোমার ডিসিশন মেকিং এর জন্য প্রবলেম তৈরি করতেছে বা অপরচুনিটি তৈরি করতেছে। ঠিক আছে? বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, সোশিওলজিক্যাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এগুলো ডিসিশন সিচুয়েশনের পরে এগুলোর ইম্প্যাক্ট আছে। সো এই ফ্যাক্টর গুলোর কারণে আসলে প্রবলেম কি হচ্ছে, প্রবলেম হচ্ছে তোমাকে র্যাপিড ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়তেছে আর কি। ঠিক আছে? তোমার যে ফ্রিকোয়েন্ট এবং আনপ্রেডিক্টেবল যে চেঞ্জেস গুলো হচ্ছে,
এজন্য তোমার একটা প্রবলেমটা হচ্ছে ট্রায়াল এরর লার্নিংটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং তোমার তুমি যে ভুল করবা সে ভুলগুলোর পটেনশিয়াল কস্ট অনেক বেশি হবে। তো এইজন্য এই ফ্যাক্টর গুলো আসলে তোমার জন্য প্রবলেম তৈরি করতেছে। ঠিক আছে? সো ডেটা এবং এটা অ্যানালাইসিস ডিসিশন মেকিং এ ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তোমার বিভিন্ন কোম্পানি দেখবা অ্যানালিটিক্স তাদের ডিসিশন মেকিং এর জন্য ব্যবহার করতেছে। হ্যাঁ, তাদের মানে কি ঘটতেছে, তারপরে কি ঘটবে, তারপরে তোমার সলিউশন যেটা আছে সেটা বেস্ট ওয়েতে কিভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে? তারপরে তোমাদের যে ক্লাউড বেসড বিআই টুলস, হ্যাঁ, তারপরে তোমার নেটওয়ার্ক ইনফরমেশন সিস্টেম, এগুলো ডিসিশন মেকিং এর টাইমে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? এগুলো সলিউশন এবং বিভিন্ন কি আছে এগুলোর অ্যাপ্লিকেশনস আছে। ঠিক আছে? তো তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে যে ফ্যাক্টর গুলো তোমার ডিসিশন মেকিং এর টাইমে বা ডিসিশন প্রসেস যেটা আছে সেটা তোমার ডিসিশন মেকিং এর টাইমে এগুলো কি ধরনের প্রবলেম তৈরি করতে পারে, কি ধরনের অপরচুনিটি তৈরি করতে পারে সেটা তোমাকে দেখতে হবে আর কি। এখন আসলে টেকনোলজিস ফর ডেটা অ্যানালাইসিস এন্ড ডিসিশন সাপোর্ট। এখানে আসলে টেকনোলজি ডিসক্রাইব করা হয় নাই। টেকনোলজি কি ধরনের সুবিধা তৈরি করতেছে, ফ্যাসিলিটেশন তৈরি করতেছে সেগুলো নিয়ে বলা হয়েছে আর কি। টেকনোলজি ডিসিশন সাপোর্ট, ডিসিশন অ্যানালাইসিসের জন্য যেই ফ্যাসিলিটেশন তৈরি করতেছে তার মধ্যে প্রথমটা হলো গ্রুপ কমিউনিকেশন কোলাবোরেশন। এটা কি বলতে পারবা? গ্রুপ কমিউনিকেশন কোলাবোরেশন। গ্রুপ কমিউনিকেশন কোলাবোরেশন সম্পর্কে বলতে পারবা? হ্যালো। স্যার এটা কি জুম তারপর হচ্ছে মিট এরকম টাইপের কিছু? আমি তো কোশ্চেন করতে বলি না, আমি তো অ্যান্সার দিতে বলছি। আর বর্তমানে আসলে অনেক ডিসিশন আমাদের গ্রুপ ওয়াইজ নিতে হয় বা কালেকটিভলি ডিসিশন মেক করতে হয়। তো ওইসব ক্ষেত্রে এমন কিছু টেকনোলজি বা ডিসিশন সাপোর্ট সিস্টেম প্রয়োজন যেগুলোতে অ্যাকচুয়ালি কালেকটিভ স্টেক হোল্ডারদের অ্যাক্সেসিবিলিটি থাকবে এমন কিছু। আবার আমাকে কোশ্চেন করতেছো? না না স্যার, আমি কোয়েশ্চেন করি নাই, মানে আমি ওইটা তাহলে বললাম এমন যে এমন কিছু, এটার মানে তো একটা কোশ্চেন মার্ক আছে, এখানে উচ্চ আছে আর কি। যাই হোক, তোমার যাই হোক সমস্যা নেই। ঠিক আছে, যেটা বলছো ওটাই গ্রুপ কমিউনিকেশন কোলাবোরেশন। বর্তমানে বিভিন্ন আরেকজন যে বলছিল জুম টুম, এগুলো হ্যাঁ এগুলো কোলাবোরেশন তৈরি করতেছে। গ্রুপে ডিসিশন নেওয়া লাগবে। ঠিক আছে? এবং ডিফারেন্ট প্লেসে ডিসিশন মেকাররা থাকতে পারে। হ্যাঁ, তাদেরকে কোলাবোরেট করার জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা আর কি কোলাবোরেশন টুল ব্যবহার করা হবে। এটা তোমার বর্তমানে টেকনোলজি গুলো ডিসিশন সাপোর্ট হিসেবে এই ফ্যাসিলিটেশন প্রোভাইড করতেছে, গ্রুপ কমিউনিকেশন কোলাবোরেশন প্রোভাইড করতেছে। দেন তোমার পরবর্তীতে কি নেক্সট হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতেছে। হ্যাঁ, ডেটাবেজ এর মাধ্যমে। তারপরে তোমার হচ্ছে ডেটা ওয়্যার হাউসের মাধ্যমে, বিগ ডেটার মাধ্যমে। ঠিক আছে? এগুলোর মাধ্যমে কি হচ্ছে, তোমার ডেটাগুলো ম্যানেজমেন্ট করতে পারতেছো তুমি। ডেটা ভাইরাস ও ডেটা তুমি ম্যানেজ করতে পারতেছো। দেন তোমাকে অ্যানালিটিক্যাল সাপোর্ট এই ফ্যাসিলিটেশন প্রোভাইড করবে। ঠিক আছে? তুমি ডেটা অ্যানালাইসিস করতে পারবা। দেন হচ্ছে তোমার ওভারকামিং তোমার কগনিটিভ লিমিটটা ওভারকাম করতে হেল্প করবে। কগনিটিভ লিমিট হচ্ছে মানুষের ব্রেনের একটা লিমিটেশন, যে মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ ইনফরমেশনের পরে আর সে প্রসেস করতে পারে না।
তো এটা হচ্ছে কগনিটিভ লিমিট এন্ড কম্পিউটারের সাপোর্ট এই প্রবলেমটা তোমার সলভ করে দেবে বা ওভারকাম করতে হেল্প করবে। নলেজ ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের কোর্ট এই সেমিস্টারে নলেজ ম্যানেজমেন্ট পড়তেছো, সো তোমরা ভালো জানবা নলেজ ম্যানেজমেন্ট কি। সো নলেজ ম্যানেজমেন্ট রিলেটেড সাপোর্টও তোমাকে প্রোভাইড করবে। অ্যানালিটিক এনিহোয়ার এনি টাইম সাপোর্ট, এই যে আমরা ওয়্যারলেস টেকনোলজি ব্যবহার করে আমরা কি করতে পারতেছি, যে যেরকম যে জায়গায় থেকে ঘুমায়, কেউ ঘুমায় থেকে, কেউ শুয়ে থেকে, কেউ বসে থেকে, কেউ আহ ইফতার পার্টির আয়োজন করতেছো, কেউ হচ্ছে ছোলা বানাচ্ছ, পেঁয়াজু ভাজতেছো, ঠিক আছে, এটার মধ্যে ক্লাস করতেছো। এনিওয়্যার এনি টাইম তুমি কি করতে পারতেছো, কাজ করতে পারতেছো। তো ম্যানেজার হিসেবে ম্যানেজার কি করতে পারবে, ম্যানেজার ডিফারেন্ট এনি প্লেস থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবে, এনি টাইম কালেক্ট করতে পারবে, সেগুলো অ্যানালাইসিস করতে পারবে, ইন্টারপ্রিট করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। দেন হচ্ছে ইনোভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন এটা ইনোভেটিভ একটা টেকনোলজি যেটার মাধ্যমে অনেক কিছু করা যাচ্ছে। ডিসিশন মেকিং প্রসেস এটা হেল্প করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তুমি অ্যানালিটিক্স এর সাথে এটাকে ইন্টিগ্রেট করতে পারবা, যেটার ফলে ডিসিশন মেকিং প্রসেসে এটা তোমাকে আরো হেল্প করবে আর কি। সেগুলো হচ্ছে ফ্যাসিলিটেশন, এই ধরনের ফ্যাসিলিটেশন তোমাকে প্রোভাইড করতেছে। তো পরের টপিক হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস এন্ড কম্পিউটারাইজড ডিসিশন সাপোর্ট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ডিসিশন মেকিং প্রসেস, কম্পিউটারাইজড ডিসিশন সাপোর্ট ফ্রেমওয়ার্ক। এখানে আমরা আরেকটা ডিসিশন মেকিং প্রসেস দেখবো যেটাকে বলা হচ্ছে সাইমন্স ডিসিশন মেকিং প্রসেস, ঠিক আছে। তো দেখ, তো ডিসিশন মেকিং কি, হোয়াট ইজ ডিসিশন মেকিং? ডিসিশন মেকিং হচ্ছে দ্য প্রসেস অফ চুজিং অ্যামং টু অর মোর অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন ফর দ্য পারপাস অফ অ্যাটেনিং ওয়ান অর মোর গোল। তার মানে তুমি কি করবা, টু অর মোর অল্টারনেটিভ তোমার কাছে থাকবে, এন্ড তুমি সেখান থেকে তোমার একটা গোল অ্যাচিভ করার জন্য সেখান থেকে একটা তুমি চয়েস করবা, ঠিক আছে। তো সাইমন্স ডিসিশন মেকিং প্রসেস, তুমি এই কাজটা করতে পারবা। সাইমন্স ডিসিশন মেকিং প্রসেসের মাধ্যমে তুমি তোমার কাছে টু অর মোর অল্টারনেটিভ থাকবে, সেখান থেকে তুমি একটা চয়েস করবা। সাইমন্স হচ্ছে একজন আমেরিকান ইকোনমিস্ট, আমেরিকান ইকোনমিস্ট এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট। উনি এই ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করছে অনেক আগে, প্রায় 1977 সালে আর কি। সো এটা একটা মানে রিনাউন্ড একটা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক, যেটা তোমাদের দেখবা ডিসিশন মেকিং প্রসেসর হিসেবে এটা ব্যবহার করা হয় এবং বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় দেখবা। তো সাইমন্স ডিসিশন মেকিং প্রসেসের স্টেপস গুলা কি কি, ইন্টেলিজেন্স, ডিজাইন, চয়েস আর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। ইন্টেলিজেন্স, ডিজাইন, চয়েস ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিংটাকেও এটা একটা ফেজ হিসেবে কনসিডার করা হয়। তো মেইনলি হচ্ছে এই চারটা। তো এখানে দেখো এটা ডিসিশন মেকিং প্রসেসটা দেখানো হয়েছে। ইন্টেলিজেন্স ফেজে কি করা হয়, প্রবলেম আইডেন্টিফাই করা হয়, বিভিন্ন কাজ আছে, কাজগুলো করার মাধ্যমে প্রবলেম আইডেন্টিফাই করা হয়। তারপরে তুমি ডিজাইনে কি করবা, মডেল ডেভেলপ করবা, সেগুলোর আরো কিছু কাজ করতে হবে। চয়েসে তুমি কি করবা, তোমার সলিউশনটা চয়েস করবা। ডিজাইনে তুমি কি করলা, সলিউশন গুলো আইডেন্টিফাই করলা, কি কি সলিউশন আছে, ঠিক আছে। একটা প্রবলেমে তো অনেক সলিউশন থাকতে পারে, তাই না, তো সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মডেলিং করার মাধ্যমে তুমি সেটা করা ট্রাই করবা, মডেল প্রবলেম মডেল করে সেই মডেলটাকে করবা। দেন চয়েস করবে, একটা চয়েস করার ক্ষেত্রে তুমি সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে পারো। হ্যাঁ, লাস্টে তোমার হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে।
সো এইভাবে তুমি যেই প্রসেসটা ফলো করবে এটাকে বলা হচ্ছে সাইমন্সের ডিসিশন মেকিং প্রসেস। ঠিক আছে, এখানে তুমি ব্যাক ট্র্যাক করতে পারবা, ব্যাক ট্র্যাক করা যাবে। আর এখানে আরো কিছু কাজ আছে, কাজের কথা বলা আছে। দেন তুমি ইমপ্লিমেন্ট করার পরে সেটা কি করবা, রিয়েল ওয়ার্ল্ডে সেটাকে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আমি 1 মিনিট পরে কথা বলতেছি। ঠিক আছে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। তো প্রবলেম আইডেন্টিফাই করার জন্য তোমাকে দেখতে হবে তোমার মানে প্রবলেম বলতে তুমি হচ্ছে তুমি কি চাইছিলা এবং কি পাইলা। হ্যাঁ, তোমার এক্সপেকটেশনটা কি, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন এন্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি অকারিং। ঠিক আছে, এক্সপেক্টেড মাইনাস অ্যাকচুয়াল, সেটাকে তোমার কি বলা হয়, প্রবলেম। তুমি যা চাইছিলা এবং যা পাইলা আর কি। আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে সিমটম, প্রবলেমের সিমটম বলতে কি বললাম, বলা মানে প্রবলেমের সিমটম জিনিসটা কি, যে প্রবলেমের মেজার, আসলে প্রবলেম আছে কিনা সেটা মেজারমেন্ট করবা সিমটমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে প্রবলেম হচ্ছে এক্সপেক্টেড মাইনাস অ্যাকচুয়াল, আর সিমটম হচ্ছে মেজার অফ দ্য প্রবলেম। এখন ধরো ইলনেস, তুমি অসুস্থ, আরেকটা হচ্ছে হাই টেম্পারেচার, জ্বর। এখানে কোনটা সিমটম, কোনটা প্রবলেম? স্যার প্রবলেম হচ্ছে জ্বর আর সিমটমস হচ্ছে স্যার গা গরম। প্রবলেম কি? স্যার জ্বর। গা গরম হচ্ছে, তো গা গরম আর জ্বর কি আলাদা জিনিস, ডিফারেন্ট থিংস আর সেম থিংস? ইলনেস আর একটা হচ্ছে হাই টেম্পারেচার। স্যার হাই ইল টেম্পারেচার হচ্ছে সিমটম আর ইলনেস হচ্ছে প্রবলেম। সেটাই। সো তোমার তো ক্যান্সার হতে পারে, তোমার টাইফয়েড হতে পারে, সবকিছুর কারণে তো মানে এগুলোর কারণে তো জ্বর হতে পারে। তার মানে এখন তুমি যদি বলো জ্বর মানে হচ্ছে টাইফয়েড হয়েছে, ক্যান্সার হয়েছে, বলা যাবে? বলা যাবে না। তো কি করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, ডায়াগনোসিসের মাধ্যমে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। তোমার ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করে তারপর ডিসিশন নেওয়া হবে যে তুমি তোমার কি হয়েছে। সো যেটাকে প্রবলেম মনে করতেছো সেটা অ্যাকচুয়ালি প্রবলেমের একটা সিমটম হতে পারে, আবার যেটাকে সিমটম মনে করতেছো সেটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, আরেকটা কেস বলি, একটা হচ্ছে এক্সেসিভ কস্ট, একটা অর্গানাইজেশনের এক্সেসিভ কস্ট, আর একটা হচ্ছে ইমপ্রপার ইনভেন্টরি লেভেল। এটার মধ্যে কোনটা সমস্যা, কোনটা সিমটম? এক্সেসিভ কস্ট, বেশি অনেক কস্ট হচ্ছে অর্গানাইজেশনে। আর আরেকটা বললাম ইমপ্রপার ইনভেন্টরি লেভেল। স্যার ইমপ্রপার ইনভেন্টরি লেভেল এটা হচ্ছে প্রবলেম আর এক্সেসিভ কস্ট এটা সিমটম। কিভাবে? স্যার বুঝে যদি বললাম। ইমপ্রপার ইনভেন্টরি লেভেল থাকে, অর্থাৎ ইনভেন্টরি লেভেলটা যদি ঠিক না থাকে, তাহলে আমাদের এক্সেসিভ কস্ট হইতে পারে। অর্থাৎ এক্সেসিভ কস্টের কারণে আমাদের বলো। স্যার মানে এক্সেসিভ কস্টের কারণেই মেইনলি আমাদের ইনভেন্টরি ইমপ্রপার ম্যানেজমেন্ট হচ্ছে টোটাল প্রবলেমটা বা মেজর প্রবলেমটা। এটার কারণে আমাদের বিভিন্ন সিমটম বুঝতে পারি। এর মধ্যে একটা সিমটম হচ্ছে এক্সেসিভ কস্ট হচ্ছে। সেটাই, রাইট। তো তুমি দেখলা অর্গানাইজেশনের কস্ট বেড়ে যাচ্ছে, এখন তুমি এটাকে প্রবলেম যদি মনে করো তাহলে তো সলিউশন পাবো না।
তোমাকে দেখতে হবে তুমি কস্ট কি কারণে বাড়তেছে। হ্যাঁ, যে কারণে বাড়তেছে সেগুলো হচ্ছে তোমার জন্য প্রবলেম। সেটা যদি তুমি সলভ করো তাহলে তোমার কি হয়ে যাবে, তুমি প্রবলেমটা সলভ করতে পারবে আর কি। মানে প্রবলেমটা সলভ করলে তোমার সিমটমটাও থাকবে না। তো এটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আসলে কোনটা প্রবলেম এবং কোনটা সিমটম সেটা করা আর কি, আইডেন্টিফাই করা। আচ্ছা, আমি আবার একটু একটু পরে কথা বলতেছি। সো তোমাকে যেটাকে প্রবলেম ধরা হয়েছে সেটা শুধু প্রবলেমের একটা সিমটমও হতে পারে। সো তোমাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে ঠিক মতন, তাহলে প্রবলেমটা সলভ করলে তোমার অর্গানাইজেশনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। মানে অর্গানাইজেশন যে সমস্যা সেটা তোমার ঠিক হয়ে যাবে আর কি। তো ইন্টেলিজেন্স ফেজে একটা প্রবলেম, ইন্টেলিজেন্স ফেজে একটা ইস্যু দেখতে হয়, সেটা হচ্ছে ডেটা কালেকশনের ইস্যু দেখতে হয়। ডেটার কিছু ডেটা রিলেটেড কিছু ইস্যুস আছে, যেমন ডেটা ল্যাকিংস থাকতে পারে, ডেটা অ্যাভেলেবল নাও থাকতে পারে, ডেটা এক্সপেন্সিভ হতে পারে, ডেটা ইনসিকিউর হতে পারে, ডেটা টাইম ডিপেন্ডেন্ট হতে পারে, ডেটা কোয়ালিটেটিভ হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ইস্যু তোমাকে চিন্তা করতে হবে প্রবলেমের এক্সিস্টেন্স জানার জন্য। হ্যাঁ, প্রবলেমের এক্সিস্টেন্স জানার জন্য ডেটা অ্যানালাইসিস করতে হয়, এবং ডেটা অ্যানালাইসিস করতে গেলে তোমাকে ডেটা কালেকশন করতে হবে। সো ডেটা কালেকশন করার সময় ইস্যুস গুলো মাথায় রাখতে হবে। প্রবলেম ক্লাসিফিকেশন হচ্ছে তুমি
তোমার প্রবলেমটাকে ক্লাসিফাই করতে হবে। তুমি যখন প্রবলেম আইডেন্টিফাই করবা সেটাকে ক্লাসিফাই করতে হবে। যেমন প্রবলেম ৩ ধরনের হতে পারে: স্ট্রাকচারড, সেমি স্ট্রাকচারড এবং আরেকটা হচ্ছে আনস্ট্রাকচারড। সামনে আমরা দেখবো এটা জিনিসগুলা কি। প্রবলেম ডিকম্পোজিশন হচ্ছে তুমি প্রবলেমটাকে অনেক সময় তোমার এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে তোমাকে যে তুমি বড় প্রবলেমটাকে একটা ছোট মানে ছোট ছোট প্রবলেমে ভাগ করে নিয়ে তারপর সেটাকে সলভ করা। এটা হচ্ছে প্রবলেম ডিকম্পোজিশন। ঠিক আছে? তুমি বড় একটা জটিল সমস্যাকে ছোট ছোট সহজ এবং তুমি মানে পরিচালনাযোগ্য অংশে ভাগ করে ফেলবা, যাতে প্রতিটা অংশ তুমি আলাদাভাবে সমাধান করতে পারো। তখন বড় সমস্যাকে তুমি ছোট ছোট করে সমাধান করা আর কি। তাহলে তোমার কি হবে, জটিল তুমি কমপ্লেক্স প্রবলেম সহজে সলভ করতে পারবা। হ্যাঁ, তুমি দ্রুত এবং রাইট ডিসিশন নিতে পারবা। যেমন ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে কি চাচ্ছ, অনলাইন প্ল্যাটফর্ম চালু করবা। হ্যাঁ, তো এটা একটা মানে বড় প্রবলেম, তাই না? তো বিশাল প্রবলেম। তো তাহলে তোমার এই বড় প্রবলেমটা কি করতে হবে, ছোট ছোট প্রবলেমে ভাগ করতে হবে। যেমন ইনফ্রাস্ট্রাকচার কি লাগবে, তোমার হচ্ছে ট্রেনিং লাগবে কিনা, তারপরে স্টুডেন্টদের অ্যাক্সেস কিভাবে দিবা তুমি, তারপরে এটার এই অনলাইনে পরীক্ষা কিভাবে নিবা। তো বড় প্রবলেমটাকে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে নিয়ে তুমি সেই প্রবলেমটা সলভ করা। তোমরা যখন ইন্টার্নশিপ রিপোর্ট করবা তখন তোমাদের দেখবা যে এটা চিন্তা করতে হবে যে বড় প্রবলেমটাকে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে নিতে হবে। ঠিক আছে? মানে মেন গোল আর এটা হচ্ছে স্পেসিফিক গোল। প্রবলেম ওনারশিপ, প্রবলেমটা আসলে কে সলভ করবে, কার দায়িত্ব, সেটাকে বলা হচ্ছে প্রবলেম ওনারশিপ। অ্যাসাইনমেন্ট অফ অথরিটি টু সলভ এ প্রবলেম ইজ কল্ড প্রবলেম ওনারশিপ। যেমন ধর হাই ইন্টারেস্ট রেট, বাংলাদেশে ধর হাই ইন্টারেস্ট রেট আছে। এখন এক্ষেত্রে প্রবলেমটা কার? হাই ইন্টারেস্ট রেট সলভ করার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। তুমি এখন ম্যানেজার হিসেবে যদি বলো প্রবলেমটা হচ্ছে আমার অর্গানাইজেশনের প্রবলেম, সেটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? তো ম্যানেজারের কাজ কি হবে? ম্যানেজারের কাজ হবে এখানে সে হচ্ছে এই হাই ইন্টারেস্ট রেটে অর্গানাইজেশনকে কিভাবে রান করা যায়, কিভাবে অর্গানাইজেশন একটা বেটার পজিশনে থাকবে, সেটা আইডেন্টিফাই করা হচ্ছে এই ক্ষেত্রে প্রবলেম। ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম ওনারশিপ। এখানে দেখো একটা ইন্টারেস্টিং কেস দেওয়া আছে, অ্যাপ্লিকেশন কেস। তো এটা তোমার কেসটা হচ্ছে এরকম যে মানে প্রবলেম আইডেন্টিফিকেশন রিলেটেড কেস আর কি। প্রবলেম আইডেন্টিফিকেশন রিলেটেড কেস। তো এখানে তারা প্রবলেমটা এভাবে শুরু করছে যে একটা হোটেল টাওয়ারে এলিভেটর। এলিভেটর মানে কি? লিফট। লিফট। এলিভেটর কি হচ্ছে, এলিভেটরের ব্যাপারে কমপ্লেন করছে যে এলিভেটর অনেক স্লো, সময় মতো এটা আসে না। সেই জন্য এই প্রবলেমটা জানার পরে সেই হোটেলের ওরা ঠিক করলো যে স্ট্যাগারিং এলিভেটর মানে এটা বিভিন্ন এলিভেটর সব ফ্লোরে থামবে না। যেমন তোমাদের বিল্ডিং এ যে লিফট আছে এটা কি স্ট্যাগারিং করা না, যে 1 2 1 3 5 7, আরেকটা আছে হচ্ছে 2 4 6 8। এটা হচ্ছে স্ট্যাগারিং করছে, এরকম স্ট্যাগারিং করছে, অপারেটর অ্যাড করছে। কিন্তু দেখা গেল যে না, প্রবলেমটা সলভ হচ্ছে না। তো ম্যানেজমেন্ট পরে ডিটারমাইন করলো যে আসলে প্রবলেমটা অ্যাকচুয়াল ওয়েটিং টাইম না। অ্যাকচুয়াল তারা যে আসলে মানে ওয়েটিং টাইম মানে মানে লিফটে যে আসলে ওয়েটিং টাইম বেশি লাগতেছে, লিফট যেরকম থাকার কথা সেরকম লিফট ভালো মানে ঠিক সার্ভিস দিচ্ছে। কিন্তু পরে তারা দেখলো যে না, এরা আসলে পার্চিভ ওয়েটিং টাইম হচ্ছে প্রবলেম। পার্চিভ ওয়েটিং টাইমটা হচ্ছে মানে তুমি নিজে নিজে যেটা মনে করতেছো, হ্যাঁ মানে পারসিভ করতেছো আর কি, সেটা মনে করতেছো আর কি। সে মনে করাটা হচ্ছে তোমার, তুমি ওয়েটিং টাইমটা মনে করাটা হচ্ছে তোমার জন্য একটা প্রবলেম। এরপরে সলিউশন হিসেবে কি করলো, সলিউশন হিসেবে তোমার হচ্ছে একটা সুন্দর একটা মিরর লিফটের এলিভেটরের দরজার সামনে ইনস্টল করে দিল। তে এখন কি হলো, বলতেছে যে যারা আছে উইমেনরা তারা মিররের সামনে আসার পরে নিজেদেরকে একটু কি করে লোক নিজেদেরকে দেখে, তারপর অ্যাডজাস্টমেন্ট করে। And while the men would look at the women, ছেলেদের যে সমস্যা আর কি,
জাতীয় সমস্যা, সেই জাতীয় সমস্যা তারা মেয়েদেরকে দেখতেছে এবং এইভাবে তারা উইমেন নিজেদেরকে অ্যাডজাস্ট করতেছে, ছেলেরা মেয়েদেরকে দেখতেছে। এর মধ্যে কি হয়েছে, এলিভেটরটা চলে আসে আর কি। যে তাদের এই রিডিউস, তাদের এই পারচে ওয়েডিংটা কি হলো, পরবর্তীতে তাদের কোনো কমপ্লেন থাকলো না, যে তারা কমপ্লেন করে না এলিভেটরটা লেটে আসতেছে আর কি। সো তোমার তাহলে এই অর্গানাইজেশন এরকম টেকনিক অ্যাপ্লাই করে কি করছে, পারচে ওয়েডিং টাইম প্রবলেমটা সলভ করছে। তো কিন্তু আগে যদি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারতো পারচে ওয়েডিং টাইম হিসেবে, সো তখন তাদের কি হলো, তাদের কস্টটা আগে যে এলিভেটর অপারেটর অ্যাড করছে এই প্রবলেমটা তাদের কি হতো না, মানে এই খরচটা তাদের হইতো না আর কি। আর তুমি যদি চিন্তা করো যে মিরর লাগানোর খরচ কিন্তু অনেক কম, এই অপারেটর অ্যাড করা, তারপরে এলিভেটর স্ট্যাকারিং করা। সো এটা হচ্ছে তোমার মেন বিষয়, যে তুমি প্রবলেমটাকে ঠিক মতন আইডেন্টিফাই করতে পারছো কিনা এবং সেটাকে সলিউশন করতে পারছো কিনা। ঠিক আছে। তো সমস্যার সমাধান করার আগে তোমাকে আসলে সমস্যাটা কি সেটা সঠিকভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। মানে অনেক সময় তুমি যেমন দেখলে এখানে অনেক বড় এক্সপেন্সিভ একটা তোমার সমাধান করতে হয়েছে, কিন্তু তুমি যদি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারতা, তাহলে তোমার এই যে আয়না মিররটা লাগায় তুমি অনেক কম খরচে সমস্যার সমাধান করতে পারতা। সো সমস্যার তুমি যদি অ্যাকচুয়াল কারণটা বুঝতে পারো, তাহলে তোমার কি হবে, খরচটাও কম হবে এবং ভালো সমাধান পাওয়া যাবে। এখন আমাকে বলো এই এক্সাম্পলটা কিভাবে ডিসিশন মেকিং এর জন্য রিলেভেন্ট। এই এক্সাম্পলটা কিভাবে ডিসিশন মেকিং এর জন্য রিলেভেন্ট। যে এক্সাম্পল অ্যাপ্লিকেশন কেসটা বললাম, সে অ্যাপ্লিকেশন কেসটা কিভাবে ডিসিশন মেকিং এর জন্য রিলেভেন্ট। হ্যালো, আমাকে শুনতেছো? জি স্যার। বলো কিভাবে ডিসিশন মেকিং প্রসেসের জন্য এটা ইম্পর্টেন্ট বা এটা কেন রিলেভেন্ট। স্যার ডিসিশন মেকিং এর মধ্যে হচ্ছে আমরা কোনো প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে ওটা সলিউশন দেওয়ার চেষ্টা করি। আর এখানে যে কেসের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে ওই লিফটটা অ্যাজিউম করছে যে স্লো চলতেছে, যা হচ্ছে গিয়া ওই এক একজনের পারসেপশন বা অ্যাজাম্পশনের কারণে যা তার কাছে মনে হচ্ছে এটা স্লো চলতেছে, কিন্তু আসলে এটা স্লো না। যার কারণে হচ্ছে ওই লিফট গুলাকে ওই যে এক্সিকিউট করা হয়েছিল যাতে হচ্ছে গিয়া সব ফ্লোরে না থামে। তো এটা হচ্ছে গিয়া এই যে ডিসিশন নেওয়া হয়েছে, তো এভাবে হচ্ছে ডিসিশন কনসেপ্টের সাথে এটা রিলেটেড। ঠিক আছে। সো তার মানে তোমাকে এটা প্রবলেমটা দেখা যাচ্ছে, তুমি যদি ভুল প্রবলেম আইডেন্টিফাই করো, তোমার ডিসিশনটাও কি হবে, ভুল ডিসিশন হবে। ঠিক আছে, তুমি যদি সঠিক রাইট প্রবলেমটা ধরতে পারো, তোমার তোমার প্রবলেমটাও কি হয়ে যাবে, প্রবলেমের সমাধানটাও সহজে পাবা। সেই জন্য এটা হচ্ছে তোমার ইয়ের সাথে রিলেভেন্ট, ডিসিশন মেকিং এর সাথে রিলেভেন্ট। ঠিক আছে। সো এবং এই প্রবলেমটা আমাদেরকে বোঝাই দিচ্ছে যে রাইট ডিসিশন নেওয়ার আগে সমস্যাটাকে ঠিকভাবে আইডেন্টিফাই করাটা কতটা ইম্পর্টেন্ট, সেজন্য এটা হচ্ছে রিলেভেন্ট। আর পরের কোশ্চেনটা তোমরা নিজেরা দেখো আর কি, ট্রাই করে দাও। রিলেট টু দিস সিচুয়েশন টু ইন্টেলিজেন্স ফেজ অফ ডিসিশন মেকিং। ওই যে প্রবলেম আইডেন্টিফাই করা তো ইন্টেলিজেন্স ফেজের কাজ। সো অবশ্যই এটা রিলেভেন্ট হবে, এটা ইন্টেলিজেন্স ফেজের সাথে এটার একটা রিলেশন অবশ্যই থাকবে।
বোঝা যাচ্ছে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার সিমটম আর হচ্ছে প্রবলেমের আরেকবার যদি বলেন। সিমটম হচ্ছে মানে প্রবলেম মানে হচ্ছে তুমি যেটা চাইছিলা, ঠিক আছে? তুমি চাইছিলা কি? তুমি চাইছিলা তোমার কস্ট কস্ট হচ্ছে কম হোক, ঠিক আছে? কিন্তু তুমি পরে দেখলা যে কস্ট বেশি হয়েছে। এটা একটু তোমার বা তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি চাইছো তোমার ইনভেন্টরি লেভেলটা ঠিক থাকুক, কিন্তু ইনভেন্টরি লেভেলটা ঠিক নাই। তাহলে কি অ্যাকচুয়ালি যেটা চাইছো অ্যাকচুয়ালি সেটা হয় নাই। এখন এটাকে তুমি উম, এখন তুমি যেহেতু হয় নাই, তার মানে এখানে কি আছে, তোমার ইনভেন্টরি লেভেলটা ইম্প্রপার হয়েছে, অ্যাকচুয়ালি হয় নাই। অ্যাকচুয়ালি যেটা চাইছো সেটা হয় না। এবং এটা তুমি কি দিয়ে বুঝছো? এটা বুঝছো হচ্ছে তুমি তোমার অর্গানাইজেশনের তোমার কস্ট বেড়ে গেছে, ঠিক আছে? তার মানে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি যেটা চাইছিলা সেটা হয় নাই, সেটা পরিবর্তে অন্য কিছু হয়েছে। আর সিমটম সিমটম হচ্ছে তুমি প্রবলেমটাকে মানে পরিমাপ করবা, তুমি তুমি সেটাকে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? মেজার অফ এ প্রবলেম বলা হচ্ছে, অথবা হাউ এ প্রবলেম ম্যানিফেস্ট ইটসেলফ, প্রবলেমটা নিজেকে কিভাবে ম্যানিফেস্ট করতেছে সেটা হচ্ছে সিমটম, ঠিক আছে? যেমন এই যে অসুস্থ হওয়াটা, ইলনেসটা হচ্ছে তোমার জন্য কি? ইলনেস, আর একটা হচ্ছে হাই টেম্পারেচার, তোমার ভালো লাগতেছে না, শরীর খারাপ লাগতেছে। তো এখন তুমি বললা ভালো লাগতেছে না, তোমাকে আমি বললাম কি দেখে তোমার মনে হলো তোমার ভালো লাগতেছে না? শরীরটা এমনি এমনি আছে না, মানসিক সমস্যা থেকে আমার শরীরটা ভালো লাগতেছে না। তুমি যদি বলো না স্যার মনটা ভালো নাই স্যার, তাই শরীরটা ভালো নাই, তো এটা আসলে মেজার করা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো ওটা আবার একটু অন্য বিষয়, মানসিক বিষয়টা অন্য বিষয়। আর তুমি বললা যে জিজ্ঞেস করলাম তোমার তুমি বললা আমার শরীর খারাপ, আমি তুমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, বললা স্যার জ্বর আসছে। তার মানে কি তুমি জ্বর দিয়ে বোঝাচ্ছ যে তোমার শরীরটা ব্যথা করতেছে, শরীরটা মেসমেস করতেছে জ্বরের কারণে? কোনো কিছুর কারণ, তোমার প্রবলেমের কারণ হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে সিম্পটম। ঠিক আছে? জি স্যার। সেখানে আমরা একটা ছোট একটা কাজ দেখব। কাজটার নাম হচ্ছে গোলসিক মডেল দেখব। এটা তোমরা অনেকে হয়তো পারো বা জানো, বিভিন্ন কোর্সে বা বিভিন্ন ইয়েতে তোমরা দেখছো। তা আবারও দেখো, আবার দেখাচ্ছে তোমাদের হয়তো, আবার দেখবা আবার করবা এই আর কি। সো তোমাদের এখানে ডেটা কি দেওয়া আছে? ডেটা দেওয়া আছে প্রোডাক্ট, প্রোডাক্টের ডেটা দেওয়া আছে। প্রোডাক্টের প্রাইস কত? $3। তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, সো তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে এটা থাকবে। তোমরা হচ্ছে এটা কি করবা, প্রসেসটা লিখে রাখো, কিভাবে কোন জায়গায় আমি যেখানে বলবো লিখে রাখো, ওখানে তোমরা লিখে রাখবো আর কি প্রসেসটা। এখন লেখার দরকার নাই, আমি লিখতে বলে লিখবা। আর লিখতে এমনি যদি লিখতে চাও লিখতে পারো তোমার ইচ্ছে, বাট আমি যতটুকু বলবো অতটুকু লিখলে হবে।
কি সমস্যা? আচ্ছা, সো ডেটা দেয়া আছে, একটা প্রোডাক্টের পার প্রোডাক্টের প্রাইস দেয়া আছে, একটা প্রোডাক্টের কি দেয়া আছে, পার প্রোডাক্টের ইউনিট কস্ট দেয়া আছে এবং ফিক্সড কস্ট দেয়া আছে। এখন তোমাকে ডিসিশন নিতে, এখন তোমাকে কি বলছে যে হাউ মেনি প্রোডাক্টস টু সেল টু ব্রেক ইভেন, কতগুলো প্রোডাক্ট তোমাকে সেল করতে হবে ব্রেক ইভেনে যাওয়ার জন্য। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, প্রোডাক্ট প্রডিউসটাকে সেলটাকে ডিমান্ড হিসেবে বললা, মার্কেটে ডিমান্ড কত। আর কি বলছে, ব্রেক ইভেন মানে কি, রেভিনিউ মাইনাস কস্ট ইকুয়াল টু 0। সো তোমার কাছে এই ডেটা আছে, এই ডেটা থেকে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কতটুকু সেল করলে তোমার কি হবে, তুমি ব্রেক ইভেনে যাইতে পারবা। ঠিক আছে, তা এখন তুমি এটা গোলসিক মডেলের মাধ্যমে এই কাজটা করবা। সো এটা এরকম একটা ডেটা তৈরি হবে, তুমি তোমার যে 3টা ডেটা আছে, 3টা ডেটা থেকে এরকম একটা ডেটা তোমাকে তৈরি, মানে এরকম একটা সলিউশন মডেল তোমাকে তৈরি করতে হবে আর কি। প্রবলেম বোঝা গেছে? জি স্যার। এখন আমরা এটা ট্রাই করে দেখি এটা কিভাবে করা যায়। সেটা আমাদের স্যাম্পল ডেটা ছিল, তাই না? এখন আমাদের কি বলছিলাম, আমাদের ডিমান্ড ডেটা বের করতে হবে। So আমাদের একটা ডিমান্ড সেল লাগবে, ডিমান্ড। এই কনসেপ্টটা লিখে রাখতে পারো যে কোনটার পরে কি লাগতেছে। সো আমাদের কি বলছিলাম, প্রফিট আমাদের 0 করতে হবে, তাই না? সো প্রফিটের জন্য একটা সেল লাগবে। প্রফিট আমরা কিভাবে পাবো, রেভিনিউ, আর একটা হচ্ছে আমাদের টোটাল কস্ট ডেটা লাগবে, যেটা থেকে আমরা প্রফিট পাবো। এখানে একটা ছোট কাজ করা হবে, ছোট কাজ হচ্ছে এই পাশে যে নামগুলা, এই পাশে যে টেক্সট ডেটাগুলো দেখতে পাচ্ছ, এগুলাকে এই সেলের নাম হিসেবে ডাইরেক্ট নিব। নেমিং মানে একটা সেলের নাম দেয়া আর কি, নেমিং করা আর কি। সেলের নাম দেয়া, এই সেলগুলো একটা নাম দেবো। নামগুলো কোথা থেকে নিবে, এই ডাটাগুলো থেকে এখানে নামগুলো চলে আসবে, নেমগুলো চলে আসবে। সেটার জন্য কি করতে হবে, এটা লিখে রাখতে পারো। এই পুরো ডেটাটা সিলেক্ট করবা, তারপরে কোথায় যাবা, এটা লিখে রাখো, ফর্মুলা ট্যাবে যাবা, ফর্মুলা ট্যাব বা রিবন যেটা বলো আর কি, ফর্মুলা রিবন বা ট্যাবে যাবা। দেন তুমি এখানে এসে দেখবা যে ক্রিয়েট ফ্রম সিলেকশন নামে একটা অপশন আছে। ক্রিয়েট ফ্রম সিলেকশন নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করবো। দেন অটোমেটিক্যালি এখানে অপশন সিলেক্ট করে দেওয়া আছে। লেফট কলাম থেকে নিব, ওকে দিতে হবে। তাহলে এখন দেখো এই যে নামগুলো অ্যাসাইন হয়ে গেছে। নামগুলো অ্যাসাইন করার জন্য দেখবে বাম পাশে এটাকে বলা হয় নেম বক্স। এই নেম বক্সে নামগুলো অ্যাসাইন হয়েছে কিনা টেস্ট করে দেখতে পারবে এখানে আসলে। স্যার আরেকবার দেখাবেন? আচ্ছা, এই যে কি বলছিলাম যে নামগুলো, এই পাশের নামগুলা, মানে এই পাশে যে সেলগুলো দেখতে পাচ্ছ, এই সেলগুলোর নাম কোথা থেকে আসবে, এর বাম পাশে যে টেক্সটটা আছে এখান থেকে এটা আসবে, এটা থেকে এই নামগুলো আসবে। সেজন্য কি করতে হবে, যেহেতু বললাম রাইটের নেমিং গুলো কোথা থেকে আসবে, লেফট সাইডে যে টেক্সট গুলো আছে সেগুলো থেকে আসবে। সেজন্য আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। তারপরে ফর্মুলা রিবনে যাব, উপরে যে দেখতে পাচ্ছ ফর্মুলা রিবন, এখানে যাবা। এখানে যাওয়ার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন, লেফট কলাম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে এখানে।
দেন ওকে দিতে হবে, দিলে নাম অ্যাসাইন হয়ে যাবে। বুঝা গেছে? বুঝছো না জি যে স্যার। তুমি পারছো, লেখে নিতে পারছো বা প্র্যাকটিস করতেছো, তুমি কি জি পারছো? স্যার। জি স্যার আহ, পারছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। রেভিনিউ আমরা কিভাবে বের করব? রেভিনিউ বের করব, এই যে নেম যেটা করলাম, নেম ব্যবহার করার জন্য F3 প্রেস করবা। F3 প্রেস করলে যে নেমগুলা থাকে, নেমগুলা ব্যবহার করা যায়। তো এই জন্য আমরা রেভিনিউ কিভাবে বের করব? আমাদের প্রোডাক্ট প্রডিউস বা ডিমান্ডের সাথে কি মাল্টিপ্লাই করব? স্যার এখানে প্রাইস। ডিমান্ড ডিমান্ড ক্লিক করার পর ডিমান্ড ক্লিক করে ওকে ওকে লিখতে হবে, তাহলে নামটা চলে আসবে। দেন মাল্টিপ্লাই করব। আমরা এটা চাইলে এত কষ্ট না করে ডাইরেক্ট হচ্ছে প্রাইস এটা সিলেক্ট করে দিলাম। সো রেভিনিউ জিরো, যেহেতু কোনো ডিমান্ড নেই, সো রেভিনিউ জিরো। আচ্ছা, এসএল এর নাম হবে হচ্ছে, আমি ইয়ে করে ফেলছি, ভেরিয়েবল কস্ট হবে। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কেন হবে? কারণ আমাদের ইউনিট কস্ট দিয়ে আছে, সেটা একটা ভেরিয়েবল কস্ট আমাদের বের করতে হবে। কারণ টোটাল কস্ট আমাদের এভাবে বের করার দরকার নেই। মানে এটা করেও করা যেত, বাট আমরা ওটাতে গেলাম না আর কি। সো ভেরিয়েবল কস্ট আমরা সিলেক্ট করলাম। এখন ভেরিয়েবল কস্ট টোটাল কত হয়েছে কিভাবে বের করবো? ডিমান্ড সিলেক্ট করব, মাল্টিপ্লাই করব কত? মাল্টিপ্লাই করব হচ্ছে ইউনিট কস্ট। ইউনিট কস্ট ভেরিয়েবল কস্ট জিরো। এখন প্রফিট কিভাবে বের করবো? প্রফিট আমরা F3 তে করে ট্রাই করে দেখি। তো আমরা প্রথমে রেভিনিউ সিলেক্ট করব, তারপর মাইনাস করব কি, F3 আবার প্রেস করলাম, তারপর মাইনাস কি করবো বলতো? আচ্ছা, এটা একটু প্রবলেম হয়ে গেছে, এটা ঠিক করে নেই আগে। এটার নাম দেই হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা নাম ভুল হইলে অনেক সময় তুমি চাইলে নামগুলো ইয়ে করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। নেম ম্যানেজারে গিয়ে তুমি সিলেক্ট করে ও ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। নামগুলো এখন আর নাই, সেজন্য প্রবলেম হয়ে গেছে। এখন নতুন করে আবার ওটা সিলেক্ট করলাম, ক্রিয়েট ফ্রম সিলেকশন দিলাম। রেভিনিউর কাজটা আবার করি। ডিমান্ড তুমি আবার লেখেও আনতে পারো, অনেকভাবে এটা আনা যায়। ডিমান্ড প্লাস কি দিবা? প্রাইস। তো তোমাকে সেল নাম্বার মনে রাখতে হচ্ছে না, ফর্মুলা মনে রাখলে তোমার জন্য করা সম্ভব হচ্ছে। তাহলে ভেরিয়েবল কস্ট কিভাবে বের করবো? ডিমান্ড ইনটু কি? ইউনিট ইউনিট কস্ট। ইউনিট কস্টটা সিলেকশন ঠিক মতন হয় নাই, ঠিক আছে? ইউনিট কস্ট। প্রফিট হবে তোমার রেভিনিউ মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। সিলেকশন ঠিক মতন হয় নাই। এই জন্য তুমি অনেকভাবে সিলেক্ট করতে পারো। এখন তোমাকে ডিমান্ডে একটা ডেটা দিয়ে দিতে হবে। যেমন ধরো তুমি এখন, তোমাকে বললাম তুমি এখন নিজে ইনপুট দিয়ে বের করো। তুমি 1000 দিলা, তুমি 18,000 দিলা ডিমান্ড। পাচ্ছ? তুমি কি
যেটা দরকার সেটা পাচ্ছ না, তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক অপশন ট্রাই করতে হবে। তাহলে এখানে কি অল্টারনেটিভ ইভ্যালুয়েশনটা, এগুলো কি, এগুলো হচ্ছে অল্টারনেটিভ, ডিমান্ড হচ্ছে এগুলো অল্টারনেটিভ, তোমার সলিউশন এগুলো সলিউশনস, কোর্স অফ অ্যাকশনস। তোমাকে অনেকবার ট্রাই করতে হবে, অনেকবার দেখতে হবে, কিন্তু তুমি মডেল যদি ব্যবহার করো, মডেলের মাধ্যমে তুমি খুব সহজে কি করতে পারবা, এই কাজটা সহজে করতে পারবা। সেজন্য তোমার কি করতে হবে, গোল সিক ব্যবহার করতে হবে। এই জন্য তুমি ডেটা রিবনে যাবা, ডেটা রিবনে যাওয়ার পরে কোথায় যাবা, ওয়ার্ড অ্যানালাইসিস সিলেক্ট করবা, ওয়ার্ড অ্যানালাইসিস সিলেক্ট করার পরে তারপরে তুমি কি সিলেক্ট করবা, গোল সিক। বুঝছো কোথা থেকে আসছে এটা? জি স্যার। খালি একজনই তো বল যে স্যার, বাকিরা তো কি করে আল্লাহ জানে। তো আমাদের টার্গেট কি? স্যার ব্রেক ইভেন ইউনিটটা বের করা। আমাদের টার্গেট হচ্ছে ব্রেক ইভেন ইউনিট বের করা। সো আমাদের টার্গেট সেল তাহলে কোনটা হবে, প্রফিট সেলে দিবা, টার্গেট যেটা সেটা দিবা, সেটার রেফারেন্স দিবা, মানে সেলে ক্লিক করে সেলে ক্লিক করলা, তারপরে এখানে এসে প্রফিটে ক্লিক করবা। তারপরে এখানে কি করতে চাও, এই টার্গেট সেলটাকে কিসে নিয়ে আসতে চাও, কোন ভ্যালুতে নিয়ে আসতে চাও, জিরোতে। জিরোতে। সো জিরো দিলে, এবং কোনটাকে চেঞ্জ করে তুমি এটা জিরো করতে চাও, ডিমান্ড সেল। ডিমান্ড সেল। সেখানে ক্লিক করবা, বক্সে ক্লিক করে ডিমান্ডের উপরে ক্লিক করবা। যে এখন অল্টারনেটিভ ইভ্যালুয়েশনটা মডেল তোমাকে করে দেবে ওকে দিলে। কি হলো, আচ্ছা বলে ঠিক আছে। এখানে প্রফিটটাতে ফ্র্যাকশনটা যদি চিন্তা করো, তাহলে একটু এখানে মানে বায়াসড জিনিস হয়ে যাবে। তো এখানে পয়েন্টার অংশটা, পয়েন্টার পরে যে দশমিকের পরে অংশটা, ওটা কনসিডার করা দরকার না, জাস্ট প্র্যাকটিসটা শেখো আর কি। So, এই যে ডিমান্ড যদি তোমার কথা হয়, তুমি যদি 17,667 ইউনিট প্রডিউস করতে পারো, তাহলে তোমার প্রফিট কি হবে, জিরো আসবে। ঠিক আছে। তো এইভাবে গোল সেকিং এর মাধ্যমে অল্টারনেটিভ ইভ্যালুয়েশন করা যায়, ডিসিশন নেওয়া যায়। সো গোল সেকিং হচ্ছে একটা এক্সেলের মডেল। হ্যাঁ, এক্সেলের একটা মডেল বা ডিসিশন সাপোর্ট সিস্টেমের একটা মডেল হচ্ছে তোমার কি, গোলসিক দিয়ে আমরা ডিসিশন নিতে পারি। সো গোলসিককে আমরা একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম বলতে পারি এটাকে, আমাদের মানে সিম্পল ডেফিনেশন হিসাবে। এখন তোমাদের জন্য যে টাস্ক থাকবে, সে টাস্কটা হচ্ছে অ্যানালাইসিসটা আরেকবার দেখাবেন। কোনটা, হোয়াট ইজ অ্যানালাইসিস? হোয়াট ইফ অ্যানালাইসিস কি দেখাবো? স্যার মানে ওই যে হোয়াট ইফ অ্যানালাইসিস এর পরে আপনি কোন স্টেপে গেছেন, তারপরে গোল সিক কোন স্টেপে আসছেন, ওই মানে আচ্ছা, প্রথমে যাবা ডেটা রিবনে, বুঝছো কোনটা বলছি, ডেটা রিবন। তারপরে ডান পাশে দেখবা একটা, এগুলো কি বলে, ট্যাব। হ্যাঁ, এই ট্যাবে দেখবা কি আছে, ফোরকাস্ট ট্যাবে দেখবা হোয়াট ইফ অ্যানালাইসিস, পাইছো? জি স্যার। তারপর হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করার পরে 3টা অপশন আছে, এর মধ্যে একটা আছে হচ্ছে গোল সিকের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে।
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখন তোমাদের জন্য টাস্ক থাকবে। টাস্ক ইন্ডিভিজুয়ালি তোমরা সলভ করবা, ঠিক আছে? এটা তোমাদের আগের ব্যাচের সাথে যোগাযোগ করলে এটা সলিউশন পেয়ে যাবা। বাট তুমি সলিউশন যদি নিয়ে দিয়ে দাও তাহলে তোমার শেখা হবে না আর কি, তুমি ব্রেন খাটাইলা না, ঠিক আছে? সো এই ডেটা থেকে তোমাকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এই দুইটা কোশ্চেনের জন্য এখানে এক্সেল শিট দেয়া আছে, তোমাকে বের করতে হবে। নিজে নিজে ট্রাই করবা, নিজে ট্রাই করার পরে তারপরে অন্যের সাথে অ্যান্সার মিলাবা, যে তুমি কতটুকু বুঝলা, তুমি প্রবলেমটা বুঝে তুমি এটা সলভ করতে পারলা কিনা, ঠিক আছে? এটা অ্যাভেলেবল, তুমি চাইলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে দিয়ে দিবে, কিন্তু মেন উদ্দেশ্য তোমাদের ব্রেনটা খাটানো, ব্রেনটা খাটায় তোমাদের হচ্ছে কাজটা করা। সিয়ার বুঝতে পারছো কি বলছি? জি স্যার। সো এটা প্রবলেমটা দেখে, ডেটা দেখে এই আমার কনসেপ্ট অ্যাপ্লাই করে সলভ করা ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করো। আর এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট বেশ কয়েকটা থাকবে তোমাদের। সো তোমাদেরকে ধৈর্য ধরে করতে হবে কাজগুলো, আর কাজগুলো করলে তোমরা তোমাদের কিছু কিছু জায়গায় স্কিল ডেভেলপড হবে ছোটখাটো, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, বা তোমাদের ইন্সপিরেশন পাবা নিজেদের কাজের ক্ষেত্রে। এইগুলো শিখলে মানে আরো শেখার ইন্সপিরেশন তৈরি হবে তোমাদের। অনলাইন ক্লাসের সুবিধা আছে তোমাদের, যে রোজার মধ্যেও 1 ঘন্টা তোমাদের অন ক্যাম্পাস ক্লাস হয়, সে জায়গায় তোমাদের 10-15 মিনিট বেশি নিলাম, এতে তোমাদের অসুবিধা হইলো না। মাঝে মাঝে অনলাইন ক্লাসেরও সুবিধা থাকে আর কি। তো তোমাদের এই যে কাজটা অ্যাসাইনমেন্ট দিলাম, এটার ফোল্ডারে দেয়া আছে, সিয়ার দেখতেছো? জি স্যার। গোল সিকিং ফোল্ডারের মধ্যে টাস্ক 1, এটা ক্লাসমেটদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের নেক্সট ক্লাস তো থার্সডে, তাই না? জি জি স্যার। স্যার। দেখা যাক ওই ক্লাস কিভাবে কি হয় না হয়, জানানো হবে আগে। তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এখন। তোমাদের আরেকটা ক্লাস কি ইয়াতে হয়েছে, অনলাইনে হয়েছে? জি স্যার। ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। রেডি টু? ইয়েস স্যার। 1 মিনিট।